হ্যালো গাইস, আজকে আমরা শ্রীলঙ্কা যাচ্ছি ট্যুরের জন্য। ওয়েলকাম টু আওয়ার ব্লগ। এই ব্লগে সবাইকে স্বাগতম। প্রথমবারের মতো শ্রীলঙ্কা যাচ্ছি এবং বোর্ডিং পাস এবং ইমিগ্রেশন শেষ। এখন চলেন আমরা লঞ্চে যাই ওয়েট করার জন্য। লেটস গো। ওয়েলকাম টু মাই প্লেন। দিস মাই প্লেন ফর ট্রাভেলিং ইন চেন্নাই, ইন্ডিগো এয়ারলাইন্স। প্লেনটির ভিতরে খুব একটা যে আরামদায়ক তা না, অনেকটা সিট বাসের মতনই। কিন্তু আপনি যদি অনেক সংক্ষিপ্ত সফরে যান বা আপনার প্রাইস ভ্রমণের জন্য খুব কম থাকে, তাহলে আপনি এই প্লেনটি সিলেক্ট করতে পারেন। এখন আমরা যাচ্ছি চেন্নাই এবং চেন্নাই থেকে আমরা পরবর্তী গন্তব্য আমাদের শ্রীলঙ্কা। ইন্ডিগো এয়ারলাইন্সটা মূলত ট্রানজিটই ম্যাক্সিমাম টাইম দেয়া থাকে যে কোনো দেশে আপনি যান, কারণ তাদের এই ফ্লাইটের প্রাইসটা খুবই হাই থাকে না, খুবই শর্ট থাকে। আর যারা ইন্ডিগোতে আসতে চান তারা ইন্ডিগোর এই মেন্টালিটি নিয়ে আসবেন যে তাদের এয়ার সার্ভিসটা খুব একটা ভালো হবে না, বা এয়ারে আপনি প্লেনে থেকে আল্লাহর এক অপরূপ সৃষ্টি দেখতে পারবেন, এই অপরূপ একটা ভিউ যেটা প্লেনে থেকেই মূলত দেখা যায়। এটাকে খুব এনজয় করা যায়। শ্রীলঙ্কা এয়ারপোর্টে সবাইকে স্বাগতম। আমরা প্রায় 12 ঘন্টা ফ্লাইট শেষে আমরা শ্রীলঙ্কা এয়ারপোর্টে এসে পৌঁছালাম এবং ইমিগ্রেশনটা মোটামুটি অ্যাভারেজ ছিল। এয়ারপোর্ট থেকে বেরিয়ে প্রথমে সিম নিয়ে নিলাম, তারপর এখানকার জনপ্রিয় অ্যাপ পিকমি ব্যবহার করে আমি আমার হোটেলের গন্তব্যে খুবই কম খরচে পৌঁছে যাওয়ার জন্য একটি টুকটুক ভাড়া করে নিলাম এবং রাত্রেবেলা আমার ফ্লাইট থাকার কারণে Booking.com-এর মাধ্যমে করেছি। এবং আজকের মতন সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল। গুড মর্নিং সবাইকে। এটা শ্রীলঙ্কার একটা ম্যাপ, ভ্রমণ পর্যটকের জন্য এই ম্যাপটা হোটেলে দেওয়া হয়েছে। আর আমি মূলত এই হোটেলে এখন স্টে করতেছি। হোটেলটা অন অ্যাভারেজ ভালো বলা চলে যদি আপনি একা কোনো জায়গায় ঘুরতে যান। এটা তাদের একটা বার বলা চলে, মিনি বার। শ্রীলঙ্কা, নেপাল, থাইল্যান্ড এইসব কান্ট্রিতে আপনার এইগুলা লিগালি তারা এগুলাকে পারমিটেড করে দিয়েছে। শ্রীলঙ্কা দেশটা যার জন্য সব থেকে জনপ্রিয় সেটা হলো কোকোনাট। এখানকার এই নারিকেলগুলা খুবই সুস্বাদু এখানে এবং প্রাইসটা খুব একটা হাই না বাংলাদেশে এই প্রাইসের তুলনায়। এবং সবাই মূলত এই কোকোনাটটাই বেশিরভাগ খাবার ইউজ করে থাকে। আমি এই ভদ্রলোকের কাছ থেকে 2টি ডাব নিয়ে নিলাম। নারিকেল খাওয়া শেষ, এখন আমরা নিগাম্বো বিচের উদ্দেশ্যে রওনা হলাম। এখানকার ওয়েদার এখন প্রায় 35, যেটা আমাদের বাংলাদেশের তুলনায় খুবই গরম এখন, যার জন্য বিচ পার্কে লোক সংখ্যা অনেক বেশি হয়। এখন চলেন আমরা নিগাম্বো বিচের উদ্দেশ্যে রওনা হই। আমরা যাব বাসের মাধ্যমে। এখন আমরা বাসের জন্য ওয়েট করব। শ্রীলঙ্কার লোকাল বাসে আমরা চড়ে গেলাম। এখন মূলত আমরা বাসে যাওয়ার মেন কারণ হলো এখানে পিকমির মাধ্যমে যে টুকটুকগুলো ব্যবহার করা হয়, ভাড়া অনেক বেশি দেখাইতেছিল। এখন আমি বাসে যাচ্ছি, এখানে মূলত শুধু 80 রুপি দিয়ে আমি নিগাম্বো বিচে পৌঁছে যাব। সবাইকে নিগাম্বো বিচে স্বাগতম। নিগাম্বো বিচ বলতে এই সমুদ্রটা ভারত মহাসাগর, শ্রীলঙ্কার চারিদিকে এই সমুদ্রটা রয়েছে। আর এই নিগাম্বো বিচটা পর্যটকের জন্য, এশিয়া, ইউরোপ, ম্যাক্সিমাম ইউরোপিয়ান লোকের জন্য খুবই জনপ্রিয়। তারা এখানে সানবাথের জন্য বা ফিশ নানান কারণে ঘুরতে আসে। আর এখানকার ওয়েদারটাও আপনার খুবই ভালো। বর্তমান সময়ে বিকালে ওয়েদারটা আরও বেশি ভালো থাকে। জলের স্রোত এখন প্রচুর পরিমাণে বেশি, যার কারণে পানিগুলো অনেক উপরে চলে আসছে। এখানে দেখছেন দূরে যে বোটগুলো দেখা যাচ্ছে, তারা মাছ শিকারের জন্য মূলত গেছে। আপনারা যদি এই সব বোটে চড়তে চান তাহলে 7 থেকে 8,000 শ্রীলঙ্কান রুপি প্রয়োজন হয়, তারা চার্জ করে। আর এখানে প্রচুর পরিমাণে তারা বড় বড় মাছ শিকার করে থাকে। দেখতেই পাচ্ছেন বড় বড় বগ এবং কাক মাছ খাবারের জন্য চলে আসছে। এখানে এই যে দেখছেন অনেকগুলো বোট এখানে স্টপ করে রাখা আছে, এই জালগুলো দিয়ে তারা মাছ ধরে মূলত। এখনই অনেকগুলো জেলে এই বোট মেশিনের মাধ্যমে তারা মাছগুলো শিকার করলো এবং দেখতে পাচ্ছেন অনেক সংখ্যক মাছ তারা শিকার করে ফেলেছে। এই মাছগুলা আমরা যেসব মাছ ফ্রিজিং করে আমাদের দেশে বিক্রি করা হয়
আমরা এটাকে ইলিশ বা ঝাটকা মাছও বলে থাকি। এখানে রূপচাঁদা মাছ পাওয়া যায়, অনেক বড় বড় রূপচাঁদা মাছ দেখা যায়। আমি তাকে বলতেছিলাম যে এই মাছগুলা কেমন প্রাইস, এবং অনেক ধরনের মাছ এখানে দেখা যাচ্ছে, আমি যদি নিতে চাই তাহলে এগুলো কত করে রাখা যায়। সে আমাকে বলল যে আপনি যদি মাছগুলো কিনতে চান তাহলে এই বড় রূপচাঁদা মাছটা আপনার মিনিমাম 5,000 রুপি দিতে হবে, শ্রীলঙ্কান রুপি। বাংলাদেশি টাকা আপনি যদি ডিভাইডেড করেন 2,000-2,500 টাকা বা 3,000 টাকার মতন পড়ে। এবং শ্রীলঙ্কার এই লোকগুলা খুবই ভালো ব্যবহার করেছে আমার সাথে, এবং তাদের বিহেভিয়ার খুব ভালো ছিল। আমি তার বোটের মাধ্যমে চলে গেলাম আরেক বিচে। এখন বিকাল সময়, সবাই এখানে যার যার মতন গোসল করতেছে এবং যার যার মতন সানবাথ নিতেছে। এই বিচটা খুবই সুন্দর, এবং শ্রীলঙ্কার অন্যান্য বিচের তুলনায় এই বিচটা ওয়ান অফ দ্য বেস্ট আমার দেখা। আজকের মতন এই বিচ পার্কে আমার শেষ সময় এটা। এখানে আমার অনেক নতুন নতুন বন্ধু হয়েছে। ওয়েলকাম টু ডে 2। আজকে আমরা কলম্বো ফোর্ট রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হব। মূলত এখন সিদুয়া স্টেশন থেকে কলম্বো ফোর্ট স্টেশনের যে ট্রেনের টিকিটটা কেটে নিলাম 80 রুপি দিয়ে। এটা তাদের এক ধরনের কার্ড সিস্টেম ট্রেন টিকিট। আর মূলত এখানে প্রচুর পরিমাণে ট্রেনই প্রচলিত রয়েছে, যানবাহনে সব থেকে বেশি ট্রেনটা ইউজ করা হয় লোকাল যানবাহন হিসাবে। এখন আমি ট্রেনের জন্য ওয়েট করব। আমার ট্রেন আরও 30 থেকে 40 মিনিট পরে আসবে। এখন হ্যালো, কলম্বো ট্রেন। এটা মূলত শ্রীলঙ্কার লোকাল গান বলা চলে। তারা গান বা নানান অঙ্গভঙ্গির মাধ্যমে এখানে আমরা প্রচলিত বাঙালি ভাষায় যাকে ভিক্ষা বলি, তারা এইরকম কার্যকলাপ চালায়। এছাড়া দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্যে যে পরিমাণ নারকেল গাছ দেখা যাচ্ছে, এখানে মনে হয় পাতার তুলনায় নারকেল গাছগুলাই বেশি। তাছাড়াও এই শ্রীলঙ্কাতে নারিকেলের প্রচলনটা অতিরিক্ত পরিমাণে হয়। এখন আমরা চলে আসলাম কলম্বো ফোর্ট স্টেশনে। এটা মূলত কলম্বোর সেন্ট্রাল রেল স্টেশন। কোনো আপনি যদি যেখানেই যেতে চান, নোয়ারেলিয়া বা অন্য কোনো শহরে, এখান থেকে টিকিট কেটে যাওয়াটাই আপনার কাছে উত্তম। এবং এটা সব থেকে বড় রেল স্টেশন শ্রীলঙ্কার মধ্যে। এখন আমরা কলম্বো ফোর্ট স্টেশনের বাইরে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন কলম্বো ফোর্ট স্টেশনের বাইরে ওখানে দেখা যাচ্ছে যে টাওয়ারটা, এটার নাম লোটাস টাওয়ার। এটা কলম্বোর মধ্যে অন্যতম ফেমাস একটি প্লেস। এখানে যদি আপনারা এন্টার করতে চান $20 লাগে। আমরা কলম্বোর মেন সিটির যে রোডটা এখানে আপনাদের সবাইকে দেখাচ্ছি। এখন আপনারা দেখবেন এখানকার যে লোকাল ফুড বলা হয়, স্ট্রিট ফুড, বা অতিরিক্ত পরিমাণে গরম থাকার কারণে যে পরিমাণ মানুষ এই খাবারটা খেয়ে থাকে, আমরা অনেকাংশে এটাকে লেবুর রসও বলে থাকি। এটা এখানকার লোকাল প্রাইস অনুযায়ী 130 রুপি। এখানে পেঁপের জুস, লেবুর অনেক ধরনের শরবত তারা তৈরি করে থাকে। মূলত এটা এখানে শুধু কলম্বোতেই আমি দেখতে পেয়েছি, অন্যান্য স্থানে এখন পর্যন্ত দেখতে পাইনি। এখানে টাকার পরিমাণ বা প্রাইসটা অনেক কম, মানে এখানে প্রায় 5,000 নোটও আছে। এছাড়াও এটা হলো এখানকার লোকাল এক ধরনের আপেল। এই আপেলের নাম হলো আপনার স্ট্রবেরি আপেল। এখানে দেখা যাচ্ছে হাফ কিলো 300 রুপি, শ্রীলঙ্কান রুপি তারা বিক্রি করে। এছাড়াও অনেক কষ্ট করে প্রায় 2 থেকে 3 ঘন্টা হালাল ফুড খোঁজার পরে অবশেষে একটা হালাল ফুড বিরিয়ানির দোকান পেয়েছি। কিন্তু বিরিয়ানিটা খাওয়ার মতন না, কারণ এখানকার খাবারের অনেক বেশি প্রবলেম। আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে শ্রীলঙ্কা বা অন্যান্য মুসলিম কান্ট্রি ছাড়া অন্য যে কোনো কান্ট্রিতে আপনার ভ্রমণের ক্ষেত্রে খাবারটা অনেক বড় প্রবলেম দেখা দিবে।
অবশেষে কলম্বো সম্পূর্ণ ভ্রমণ শেষ করে আমরা আবার সিদুয়া রেল স্টেশনের জন্য উদ্দেশ্যে রওনা হলাম। রেল স্টেশনে আপনার ট্রেনগুলো অনেক লোকাল থাকার কারণে মূলত এখানে সিটগুলো পাওয়া যায় না, আপনাকে অনেক সময় দাঁড়িয়ে যেতে হবে আপনি যেখানে ভ্রমণ করেন। যদি আপনারা অনেক লং ডিস্টেন্স কোনো জায়গায় ভ্রমণে যান তাহলে অবশ্যই আপনাদের রিজার্ভেশন টিকিটগুলো অনেক আগেই কিনে ফেলতে হবে। এছাড়া আপনারা যে rail.com শ্রীলঙ্কাতে ঢুকে রেল রিজার্ভেশন বুকিং করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আজকের মতন এখানেই আমার ডে এবং ডে ট্যুর ব্লগ এখানেই শেষ। আশা করি দ্বিতীয় ব্লগে আপনার সাথে দেখা হবে। এটা নোয়ারে এলিয়ার কিছু অংশ। আমরা তৃতীয় দিনে নোয়ারে এলিয়ার উদ্দেশ্যে রওনা হব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে দ্বিতীয় ব্লগের সেকেন্ড এপিসোডের জন্য স্বাগতম। ধন্যবাদ।